আমি বললাম, চশমা সম্বন্ধে তুমি বলতেই পারো, কিন্তু জামা পরেনি এ কথা জানলে কি করে? ব্যোমকেশ বলল, গুনে দেখলুম সবগুলো জামা রয়েছে, কাজেই প্রমাণ হলো যে জামা পরে যায়নি। আমি বললাম, তার কতগুলো জামা ছিল তার হিসেব তুমি পেলে কোত্থেকে? ব্যোমকেশ বলিল, দেওয়ানজির কাছ থেকে। তুমি লক্ষ্য করনি ভান্ডার থেকে মাস্টারকে দুটো গেঞ্জি আর দুটো জামা দেওয়া হয়েছিল? তিনিই বলেছিলেন। তাছাড়া সে নিজে একটা ছেঁড়া কামিজ পরে এসেছিল। ওগুলো সব আলনায় টাঙানো রয়েছে। আমি একটু চুপ করিয়া থাকিয়া বলিলাম, তাহলে তুমি অনুমান করো যে ব্যোমকেশ পশ্চিমের আকাশের ক্ষীণ শশীকলার দিকে তাকাইয়াছিল। হঠাৎ সেই দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওহে দেখেছ, সবে মাত্র শুক্লপক্ষ পড়েছে। সেই রাত্রে কি তিথি ছিল বলতে পারো? তিথি নক্ষত্রের সঙ্গে কোনোদিনই সম্পর্ক নাই। নীরবে মাথা নাড়িলাম। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে চাঁদকে পর্যবেক্ষণ করিয়া বলিল, বোধহয় অমাবস্যা ছিল। না, চলো পাজি দেখা যাক। তাহার কণ্ঠস্বরে একটা নতুন উত্তেজনার আভাস পাইলাম। যাই হোক, তাহার ব্যবহার অধিকাংশ সময় বুঝিতে পারি না, ওটা অভ্যাস হইয়া গিয়াছে। তাই সে যখন ফিরিয়া বাড়ির অভিমুখে চলিল, তখন আমিও নিঃশব্দে তাহার সহগামী হইলাম। আমরা বাগানের যে অংশটায় আসিয়া পৌঁছিয়াছিলাম, সেখান হইতে বাড়ির ব্যবধান 50 গজের বেশি হইবে না। সিধা যাইলে মাঝে কয়েকটা বড় বড় ঝাউয়ের ঝোপ উত্তীর্ণ হইয়া যাইতে হয়। ঝাউয়ের ঝোপগুলো বাগানের কিয়দংশ ঘিরিয়া যেন পৃথক করিয়া রাখিয়াছে। ঘাসের উপর দিয়া নিঃশব্দ পদে আমরা ঝাউ ঝোপের কাছে যখন পৌঁছিয়েছি, এমন সময় ভেতর হইতে একটি চাপা কান্নার আওয়াজ পাইয়া আমাদের গতি আপনা আপনি রুদ্ধ হইয়া গেল। ব্যোমকেশের দিকে চাহিয়া দেখিলাম, সে ঠোঁটের উপর আঙুল রাখিয়া আমাকে নীরব থাকিবার সংকেত জানাইতেছে। কান্নার ভেতর হইতে একটা ভাঙা গলার আওয়াজ শুনিতে পাইলাম, বাবু, এই অনাদি সরকার আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে। পুরনো চাকর বলে আমাকে দয়া করুন। মা ঠাকুরুন ভুল বুঝেছেন। আমার মেয়ে অপরাধী, কিন্তু আপনার পা ছুঁয়ে বলছি, ও মহা পাপ আমরা করিনি। কিছুক্ষণ আর কোনো শব্দ নেই। তারপর হিমাংশু বাবু কড়া কঠিন স্বর শোনা গেল, ঠিক বলেছ, তোমরা মারোনি। ধর্ম জানেন হুজুর, আপনি মালিক, দেবতা। আপনার কাছে যদি মিথ্যে কথা বলি, তবে যেন আমার মাথায় বজ্রাঘাত হয়। আবার কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই। তারপর হিমাংশু বাবু বলিলেন, কিন্তু রাধাকে আর এখানে রাখা চলবে না। কালই তাকে অন্যত্র পাঠাবার ব্যবস্থা করো। একথা যদি জানাজানি হয়, তখন আমি আর দয়া করতে পারবো না। এমনিতেই বাড়িতে অশান্তির শেষ নেই। অনাদি ব্যগ্র কণ্ঠে বলিল, আগে হুজুর, কালই আমি ওকে কাশী পাঠিয়ে দেখব। সেখানে তার এক মাসি থাকে। বেশ, যদি খরচা চালাতে না পারো। ব্যোমকেশ আমার হাত ধরিয়া টানিয়া লইল। পা টিপিয়া টিপিয়া আমরা সরিয়া গেলাম। মিনিট 15 পরে অন্যদিক থেকে ঘুরিয়া বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম। বারান্দার উপরে দাঁড়াইয়া কালীগতিবাবু একজন নিম্নতম কর্মচারীর সহিত কথা বলিতেছিলেন। বেবি তাহার হাত ধরিয়া আবদারের সুরে কি একটা উপরোধ করিতেছিল। তাহার কথায় খানিকটা শুনিতে পাইলাম, একবারটি ডাকো না। কালীগতি একটু বিব্রত হইয়া বলিলেন, আহ পাগলি, এখন নয়। বেবি অনুনয় করিয়া বলিল, না দেওয়ান দাদু, একবারটি ডাকো, ওই ওরা শুনবে বলিয়া আমাদের নির্দেশ করিয়া দেখাইল। কালীগতি আমাদের দেখিয়া অগ্রসর হইয়া আসিলেন। যে আমলাটি দাঁড়াইয়া ছিল, তাহাকে চলিয়া যাইতে ইঙ্গিত করিয়া প্রশান্ত হাস্যে জিজ্ঞাসা করিলেন, বাগানে বেড়াচ্ছিলেন বুঝি? ব্যোমকেশ বলল, হ্যাঁ। বেবি কি বলছে, কাকে ডাকতে হবে? কালীগতি মুখের একটা ভঙ্গি করিয়া বলিলেন, ওর যত পাগলামি, এখন শিয়াল ডাকতে হবে।
আমি সবিস্ময়ে বলিলাম, সে কি রকম? কালীগতি বেবির দিকে ফিরিয়া বলিলেন, এখন কাজের সময়, এখন বিরক্ত করতে নেই, যাও মায়ের কাছে গিয়ে পড়তে বসোগে। বেবি কিন্তু ছাড়বার পাত্রী নয়। সে তার আঙুল মুঠি করে ধরিয়া বলিতে লাগিল, না দাদু, একবারটি। অগত্যা কালীগতি চুপি চুপি তার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিলেন, তুমি যখন ঘুমোতে যাবে তখন শোনাবো, কেমন? এখন যাও লক্ষ্মী দিদি আমার। বেশ খুশি হইয়া বলিল, নিশ্চয়, কিন্তু তা না হলে আমি ঘুমোবো না। আচ্ছা বেশ। বেবি প্রস্থান করিলে কালীগতি বলিলেন, এইমাত্র থানা থেকে খবর নিয়ে লোক ফিরে এলো, মাস্টারের কোনো সন্ধান পাওয়া যায়নি। ব্যোমকেশ বলিল, ও। তারপর একটু থামিয়া জিজ্ঞাসা করিল, অনাদি বলে কোনো কর্মচারী আছে কি? আছে, অনাদি জমিদার বাড়ির সরকার, বলিয়া কালীগতি উৎসুক নেত্রে তাহার পানে চাহিলেন। ব্যোমকেশ যেন একটু চিন্তা করিয়া বলিল, তাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। সে কি আমলাদের পাড়াতেই থাকে? কালীগতি বলিলেন, না, সে বহুকালের পুরনো চাকর। বাড়ির পেছনের দিকে আস্তাবলের লাগোয়া কতগুলো ঘর আছে, সেই ঘরগুলো নিয়ে সে থাকে। একলা থাকে? না, তার এক বিধবা মেয়ে আর স্ত্রী আছে। মেয়েটি কয়েকদিন থেকে অসুখে ভুগছে। অনাদিকে কতবার বললুম কবিরাজ ডাকো, তা সে রাজি নয়, বললে আপনা আপনি সেরে যাবে। আচ্ছা, কেন বলুন দেখি? না না, তেমন কিছু নয়, কাছে পিঠে কারা থাকে তাই জানতে চাই। অন্যান্য আমলারা বুঝি হাতার বাইরে থাকে? হ্যাঁ, তাদের জন্য একটু দূরে বাসা তৈরি করিয়া দেওয়া হয়ে আছে। সব শুদ্ধ 7-8 ঘর আমলা আছে। শহর থেকে যাতায়াত করিলে সুবিধে হয় না, তাই কর্তার আমলেই তাদের জন্য একটা পাড়া বসানো হয়েছিল। শহর এখান থেকে কত দূর? এই মাইল 5 হবে। সামনের রাস্তাটা সিধা পূব দিক দিয়ে শহরে গিয়েছে। এমন সময় হিমাংশু বাবু বাড়ির ভেতর হইতে আসিয়া সহাস্য মুখে বলিলেন, আসুন ব্যোমকেশ বাবু, আমার অস্ত্রাগার আপনাদের দেখাই। আমরা সাগ্রহে তাকে অনুসরণ করিলাম। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। দেওয়ান আহ্নিক করিবার সময় উপস্থিত বলিয়া খড়ম পায়ে অন্যদিকে প্রস্থান করিলেন। হিমাংশু বাবু একটি মাঝারি আয়তনের ঘরে আমাদের লইয়া গেলেন। ঘরের মধ্যস্থানে টেবিলের উপর উজ্জ্বল আলো জ্বলিতেছিল। দেখিলাম মেঝে বাঘ, ভাল্লুক ও হরিণের চামড়া বেছানো রয়েছে। দেওয়ালের ধারে ধারে কয়েকটি আলমারি সাজানো। হিমাংশু বাবু একে একে আলমারি খুলিয়া দেখাইলেন। নানাবিধ বন্দুক, পিস্তল, রাইফেল আলমারি ঠাসা। অস্ত্র দেখা শেষ হইলে আমরা সেই ঘরে বসিয়াই আয়াসীন অনাড়ম্বর আলোচনার ভিতর দিয়া হিমাংশু বাবুর চিত্তটিও যেন শত প্রবৃত্ত হইয়া ধরা দিল। লোকটি যে অতিশয় সরল চিত্ত, মনটিও তাহার বন্দুকের গুলির মতো একান্ত সিধে পথে চলে, এ বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ রহিল না। আমাদের সঞ্চালমান আলোচনা নানা পথে ঘুরিয়া কখন অজ্ঞাতসারে বিষয় সম্পত্তি পরিচালনা, দেশের জমিদারির অবস্থা ইত্যাদি প্রসঙ্গের মধ্যে গিয়া পড়িয়াছিল। হিমাংশুবাবু সেই সূত্রে নিজের সম্বন্ধে অনেক কথা বলিলেন। প্রজাদের সঙ্গে গত কয়েক বছর ধরিয়া নিহত সংঘর্ষে তাহার মন তিক্ত হইয়া উঠিয়াছে। জমিদারির আয় প্রায় বন্ধ হইয়া গিয়াছে, অথচ মামলা মোকদ্দমার খরচের অন্ত নাই। ফলে এই বছরে ঋণের মাত্রা প্রায় লক্ষের কোঠায় দাঁড়িয়েছে। নিজের বিষয় সম্পত্তি সম্বন্ধে তিনি অকপটে সব কথা প্রকাশ করিলেন। দেখিলাম জমিদারি সংক্রান্ত অশান্তি বিষয়ে তার মন বৃতৃষ্ণায় ভরিয়া উঠিয়াছে। বিপদের গুরুত্ব অনভিজ্ঞতা বশত ঠিক বুঝিতে পারিতেছেন না, তাই মাঝে মাঝে অনির্দিষ্ট আতঙ্কে তার মন শঙ্কিত হইয়া ওঠে। তখন সেই শঙ্কা তাড়াইবার জন্য তার প্রিয় শিকারের প্রতি আরো আগ্রহে ঝুঁকিয়া পড়েন। তাহার মনের অবস্থা বর্তমানে এইরূপ। কথাবার্তায় রাত্রি 8:30 বাজিয়া গেল। অতঃপর অন্দর হইতে আহারের ডাক আসিল।
সেই সময় অনাদি সরকারকে দেখিলাম। সে আমাদের ডাকিতে আসিয়াছিল। লোকটির বয়স 50 হইবে। অত্যন্ত শীর্ণ গোলকুজো চেহারা। ব্যোমকেশ তাহাকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদ মস্তক দেখিয়া লইল। তারপর আমরা তিনজনেই তাহাকে অনুসরণ করিয়া অন্দরমহলে প্রবেশ করিলাম। আহারাদির পর একজন ভৃত্য আমাদের পথ দেখাইয়া শয়নকক্ষে লইয়া গেল। ভৃত্যটির নাম ভুবন। সে হিমাংশুবাবুর খাস বেয়ারা। শয়নকক্ষে ইজি চেয়ারে বসিয়া আমরা সিগারেট ধরাইলাম। ভুবন মশারি ফেলিয়া জলের কুজা হাতের কাছে রাখিয়া ঘরের এটা ওটা ঝাড়িয়া প্রস্থান করিতেছিল। ব্যোমকেশ তাহাকে ডাকিয়া বলিল, তুমি তো হরিনাথ মাস্টারকে 6 মাস ধরে দেখেছ, সে কি সবসময় চশমা পরে থাকতো? আমরা যে চুরির তদন্ত করতে আসিয়াছি তাহা ভুবন বোধ করি জানিত। তাই কথা কহিবার সুযোগ পাইয়া সে উৎসুকভাবে বলিল, আজ্ঞে হ্যাঁ, 24 ঘন্টাই সে চশমা পরে থাকতেন। একদিন চশমা না পরে স্নান করতে যাচ্ছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেলেন। বিনা চশমায় তিনি 1 পাও চলতে পারেন না বাবু। ব্যোমকেশ বলিল, আচ্ছা, তার জুতো কজোড়া ছিল বলতে পারো? ভুবন হাসিয়া বলিল, জুতো আবার কজোড়া থাকবে বাবু? 1 জোড়া, তাও সরকার থেকে কিনিয়া দেওয়া হইয়াছিল। যে জোড়া পরে তিনি এসেছিলেন সে তো ছিল ছেঁড়া, যে কুকুরেও খায় না। আমরা সেই দিনই জুতো টান মেরে আস্তা করে ফেলে দিয়েছিলুম। বটে? আচ্ছা, মাস্টারের ঘরের দেওয়ালে একটা মা কালীর ছবি টানানো রয়েছে, সেটা কি মাস্টার সঙ্গে করে এনেছিল? আজ্ঞে না হুজুর, মাস্টার বাবু একটি খড়ি কাঠিও সঙ্গে করে আনেননি। ও ছবি দেওয়ানজির কাছ থেকে মাস্টার বাবু একদিন এনে নিজের ঘরে টানিয়েছিলেন। বুঝেছি। ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। ভুবন জিজ্ঞাসা করিল, আর কিছু চাই না হুজুর? আচ্ছা, ভালো কথা, একটা কাজ করতে পারো? বাড়িতে পাঁজি আছে নিশ্চয়ই, একবার আনতে পারো? ভুবন বোধ করি মনে মনে বিস্মিত হইল, কিন্তু সে জমিদার বাড়ির চাকর, সে ভাব সে প্রকাশ করিল না। বলিল, এক্ষুনি কি চাই হুজুর? এক্ষুনি হলেই ভালো হয়। যে আজ্ঞে, এনে দিচ্ছি। ভুবন বাহির হইয়া গেল। আমরা নীরবে ধূমপান করিতে লাগিলাম। 5 মিনিট কাটিয়া গেল। তারপর হঠাৎ অতি সন্নিকটে একটানা বিকট একটা আর্তনাদ শুনিয়া আমরা ধর্মর করিয়া সোজা হইয়া বসিলাম। কিন্তু তখন বুঝিলাম এটা কিছুই নয়, শিয়াল ডাকিতেছে। 5টা 6টা শৃগাল একত্র হইয়া নিকটেরই কোন স্থান হইতে সম্মিলিত ঊর্ধ্বস্বরে জাম ঘোষণা করিতেছে। এত নিকট হইতে শব্দটা আসিল বলিয়া হঠাৎ চমকাইয়া উঠিয়াছিলাম। এই সময় ভুবন পাঁজি হাতে ফিরিয়া আসিল। আমি বলিলাম, ও কি হে, বাড়ির এত কাছে শিয়াল ডাকছে? শিয়ালের ডাক তখন থামিয়া গিয়াছে। ভুবন বলিল, ও আসল শিয়াল নয় হুজুর। আসল শিয়াল নয়? তাহলে অজিত, ব্যোমকেশ জানলা দিয়ে রাতের অন্ধকারে শিয়ালের অবয়বে কি দেখতে পেয়েছিল, যাদের রক্তচক্ষু জলজল করছিল রাতের অন্ধকারে? জানতে হলে বন্ধুরা, আমার আগামীকালের 5ম পর্বের চোরাবালি গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের চোরাবালি গল্পের 4র্থ পর্ব। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার গল্প পাঠ শোনার জন্য। এক রাশ ভালোবাসা।